রহস্যী আর বনের মর্মরধ্বনি বর্ধিত সংস্করণ। ১. আরণ্যভূমি, জাদুর রাজ্যে এক ঝলক। রূপকথার জগতে, পাহাড়ের কোলে আর ঝর্ণার কলকল সুরের মাঝখানে যে রাজ্যটি বিরাজ করত, তার নাম ছিল আরণ্যভূমি। এই রাজ্যের মাটি ছিল সবুজ মখমলের মতো নরম, আর আকাশ ছিল সর্বদা এক স্নিগ্ধ, হালকা নীল আভার নিচে ঢাকা। আরণ্যভূমি কেবল তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত ছিল না, বরং তার গভীর অরণ্যের জন্য পরিচিত ছিল, যেখানে প্রতিটি গাছের পাতায় নাকি লুকানো থাকত শতবর্ষের পুরনো জাদুমন্ত্র। বাতাস ছিল সর্বদা ফুল আর ভেজা মাটির মিষ্টি গন্ধে ভরা, যা রাজ্যের মানুষের জীবনকে করে তুলত শান্ত ও সমৃদ্ধ। আরণ্যভূমির কেন্দ্রে ছিল সেই সুবিশাল প্রাসাদ শ্বেতকমল। সাদা মার্বেল পাথরের তৈরি এই প্রাসাদটির চূড়াগুলি যেন আকাশ ছুঁয়ে দেখতে চাইত। প্রাসাদের বাগানে ফুটত এমন সব বিরল ফুল, যা পৃথিবীর আর কোথাও দেখা যেত না। এই রাজপ্রাসাদে বাস করত রাজা বিশ্বজিৎ এবং তার রানী চিত্রলেখা, এক সুখী রাজদম্পতি, যারা তাদের প্রজাদের ভালোবাসতেন নিজেদের সন্তানের মতো। ২. ৪. রাজকন্যা, ৪ ঋতুর প্রতিচ্ছবি। রাজা রানীর ৪ কন্যা ছিল, যারা শুধু দেখতেই সুন্দরী ছিল না, তাদের স্বভাবও ছিল ৪ ঋতুর মতো ভিন্ন এবং মনোমুগ্ধকর, যেন স্বয়ং প্রকৃতি এসে তাদের মধ্যে নিজের গুণাবলী দিয়ে গেছে। বড় রাজকন্যা, মীনাক্ষী, বসন্তের প্রতীক, ছিল তাদের স্তম্ভ। তার চুল ছিল গভীর বাদামি, অনেকটা সদ্য গজানো ডালপালার মতো, আর চোখ দুটি ছিল প্রকৃতির উজ্জ্বল সবুজের ছোঁয়ায় ভরা, যা জ্ঞানের আলোয় জ্বলত। সে ছিল অত্যন্ত দায়িত্বশীল, শান্ত এবং প্রাসাদের বিশাল গ্রন্থাগারে বই পড়তে ভালোবাসত। সে রাজ্যের সবথেকে পুরনো লোককথা, কিংবদন্তি এবং সতর্কবার্তার গুরুত্ব জানত। তার প্রিয় কাজ ছিল মায়ের অনুপস্থিতিতে ছোট বোনদের সামলানো। দ্বিতীয় রাজকন্যা, তিলোত্তমা, গ্রীষ্মের উষ্ণতা, ছিল তাদের মাঝে এক ঝলমলে হাসি। তার লম্বা সোনালি চুল ছিল ঠিক গমের শীষের মতো, যা সূর্যের আলোয় সোনালি হয়ে উঠত। সে ছিল ক্রীড়াপ্রিয়, উৎসাহী এবং তীর ধনুক চালনায় দারুণ দক্ষ। প্রাসাদের নিয়মকানুনের চেয়ে খোলা মাঠে ঘোড়া ছোটানো তার বেশি পছন্দের ছিল। তার হাসি ছিল সংক্রামক, আর তার উপস্থিতি যে কোনো পরিবেশকে উষ্ণ করে তুলত। তৃতীয় রাজকন্যা, শুভ্রা, শরতের স্নিগ্ধতা, ছিল সংবেদনশীলতা আর শিল্পের প্রতিচ্ছবি। তার ত্বক ছিল চাঁদের আলোর মতো ফ্যাকাশে, আর ঘন কালো চুল পিঠের উপর ঢেউ খেলিয়ে পড়ত। শুভ্রা ছিল লাজুক, গভীর চিন্তাভাবনা করত এবং শিল্পকলায় পারদর্শী ছিল। সে ঘণ্টার পর ঘণ্টা তার হাতে সূচিকর্ম করত, যেখানে সে বনের গোপন দৃশ্য আর পাখিদের ছবি ফুটিয়ে তুলত। সে বড় বোনদের মতো সাহসী না হলেও তার নীরবতাতেই গভীরতা ছিল। আর সবার ছোট, মধুরিমা, শীতের চঞ্চলতা, ছিল সবচেয়ে চঞ্চল ও কৌতূহলী। তার চোখ ছিল গভীর নীল, যেন বরফের আবছা প্রতিচ্ছবি। সে ছিল দুঃসাহসী এবং সবসময় নতুন কিছু আবিষ্কারের নেশায় মগ্ন। তার কৌতূহল প্রায়শই তাকে সমস্যায় ফেলত। ৪ বোনের মধ্যে মধুরিমাকেই বাবা মা সবথেকে বেশি সাবধানে রাখতেন, কারণ সে কখনোই না শব্দটি সহজে মানতে চাইত না। ৩. নিষিদ্ধ অরণ্যের হাতছানি। আরণ্যভূমির প্রাসাদের ঠিক পেছনেই ছিল সেই কুখ্যাত ছায়াচ্ছন্ন অরণ্য। এই বনটি ছিল বাকি আরণ্যভূমি থেকে একেবারেই আলাদা। এর ভেতরটা ছিল চিরসন্ধ্যাচ্ছন্ন। রাজ্যের নিয়ম ছিল কঠোর, কেউ, বিশেষ করে রাজকন্যারা, যেন সেই বনের গভীরতায় প্রবেশ না করে। কারণ লোকমুখে প্রচলিত ছিল সেখানে লুকিয়ে আছে কেবল পুরনো গাছপালা নয়, অসংখ্য পুরনো জাদু, যা প্রায়শই অনিষ্টকর হয়ে ওঠে। সেই দিন ছিল শরৎকালের মাঝামাঝি। বাতাস ছিল শীতল কিন্তু মনোরম, আর আকাশের রং ছিল ফিকে নীল। রাজা রানী জরুরি রাজকাজে রাজ্যের দূরবর্তী এক স্থানে গিয়েছিলেন। প্রাসাদ ছিল প্রহরী আর পরিচারিকাদের ভিড়ে পূর্ণ হলেও ৪ বোন সেই সুযোগটি নিল মুক্তির স্বাদ নিতে। একটু তো দেখেই আসি, মীনাক্ষী দিদি, মধুরিমা ফিসফিস করে বলল, তার চোখ দুটি রহস্যের আলোয় জ্বলছিল। আমরা শুধু বনের কিনারায় যাব, শপথ করছি। আমাদের কৌতূহলটা কি একটুও মেটানো যায় না? কেউ জানতে পারবে না। মীনাক্ষী, দায়িত্বশীল হওয়ায়, প্রথমে কঠিনভাবে প্রতিবাদ করল। না মধুরিমা, তুমি ভুলে যাচ্ছ এটা ছায়াচ্ছন্ন অরণ্য। সেখানে পুরনো জাদুকরীর অভিশাপ আছে, যা আমাদের পূর্বপুরুষরা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। কিন্তু তিলোত্তমা, যে সবসময় উত্তেজনা পছন্দ করত, সায় দিল। দিদি, তুমি সবসময় এত ভয় পাও কেন? ভয় পেও না, মীনাক্ষী।
আমি তীর নিয়ে যাব। আর আমিই তো 4 বোনের মধ্যে সবথেকে সাহসী। শুধু একটুখানি হাঁটা, বন কেমন দেখতে, সেটা দেখেই আমরা ফিরে আসব। শুভ্রা প্রথমে অনিচ্ছুক ছিল। সে তার সুতো একটি ময়ূরের পালক বুনছিল, কিন্তু ছোট বোনের আবদার আর বড় বোনের উৎসাহের কাছে সে হার মানল। ঠিক আছে, কিন্তু তোমরা আমাকে কথা দাও, সূর্য ডোবার আগেই আমরা প্রাসাদে ফিরে আসব। দেরি হলে বাবারা চিন্তিত হবেন। 4 বোন রাজকীয় গহনা আর জমকালো পোশাক ছেড়ে সাধারণ চলার উপযোগী পোশাকে, সামান্য খাদ্য আর পানীয় নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে পড়ল। তারা প্রাচীরের একটি পুরনো, লতাপাতায় ঢাকা গোপন পথ ধরে ছায়াচ্ছন্ন অরণ্যের দিকে এগোল। 4 ঝকঝকে আপেলের মায়া। বনের ভেতরটা ছিল অদ্ভুত শান্ত, প্রায় অস্বাভাবিক রকমের নীরব। বাইরের জগতে পাখির কিচিরমিচির থাকলেও এই বনের ভেতরে যেন সব শব্দ চাপা পড়ে যেত, কেবল তাদের নিঃশ্বাসের শব্দ আর শুকনো পাতার ওপর পায়ের আওয়াজ শোনা যাচ্ছিল। বিশাল বৃক্ষগুলির ডালপালা এমনভাবে জড়িয়েছিল যে সূর্যের আলো পর্যন্ত মাটিতে পৌঁছতে পারছিল না। শুধু গাছের ফাঁক দিয়ে মাঝে মাঝে আলোর সরু রেখা হীরার গুঁড়োর মতো ঝিকমিক করছিল। বনের হাওয়ায় মিশেছিল স্যাঁতসেঁতে মাটি, পুরনো শেওলা এবং রহস্যময়তার এক গভীর গন্ধ। তারা প্রায় 1 ঘণ্টা ধরে সেই নীরব, শীতল পরিবেশের মধ্যে হেঁটেছিল। পথ চলতে চলতে তারা এক জায়গায় গিয়ে থামল, যেখানে একটি ক্ষুদ্র, গোল্ডেন গ্লোয়ের মতো আলো জ্বলছিল। জায়গাটি ছিল 4টি বিশাল ওক গাছের মাঝখানে, যেন কোনো প্রাকৃতিক মন্দির বা গোপন এক কুটিরের প্রবেশপথের মতো। ওটা কি? শুভ্রা ভয়ে ভয়ে ফিসফিস করল, তার হাত থেকে সূঁচের বাক্সটি প্রায় পড়ে যাচ্ছিল। আলোর উৎস খুঁজতে গিয়ে তারা দেখল, ঘন পাতার নিচে, শ্যাওলার ঢাকা একটি পাথরের উপরে কিছু একটা ঝকঝক করছে। তারা কাছে যেতেই হাঁ হয়ে গেল। সেখানে ছিল একটি আপেল। কিন্তু সেটি সাধারণ কোনো ফল ছিল না। এর রং ছিল অদ্ভুতভাবে গাঢ় রুবির মতো লাল, যা মাঝে মাঝে সোনার মতো উজ্জ্বল হয়ে উঠছিল। এটি ছিল নিখুঁত, মসৃণ, এবং এর ঔজ্জ্বল্য এতটাই তীব্র ছিল যে বনের আবছা আলোতেও এটি চন্দ্ররশ্মির মতো জ্বলছিল। আপেলটি দেখে মনে হচ্ছিল যেন এটি কোনো শিল্পীর হাতে তৈরি, জীবন্ত নয়, বরং জাদু দিয়ে তৈরি করা এক লোভনীয় জিনিস। ওহ! মধুরিমা আবেগে হাঁটু মুড়ে বসল। এটাই তো সেই জাদুকরী আপেল যার কথা আমরা লোককথায় শুনি। এ যে অসম্ভব সুন্দর। মীনাক্ষী, যার মনে পুরনো কিংবদন্তিগুলি সজাগ ছিল, তার ভ্রু কুঁচকে গেল। আমার মনে হয় না এটা ভালো কিছু। মায়েদের গল্পে বলা আছে, বনের ভেতরে এই রকম অস্বাভাবিক সুন্দর ফল কেবল জাদুকরী ছলনা হয়। তোমরা এটিকে স্পর্শ করো না, এই ঔজ্জ্বল্যই ফাঁদ। কিন্তু বাকি 3 বোন ততক্ষণে আপেলটির মোহে পড়ে গিয়েছিল। ফলটির আকর্ষণ তাদের সমস্ত সতর্কতা গ্রাস করছিল। তিলোত্তমা, তার সব উত্তেজনা নিয়ে প্রথম এগিয়ে গেল। দিদি দেখো, এটার গন্ধ কি মিষ্টি। তিলোত্তমা আপেলটিকে হাতে তুলে নিল। তার ত্বক আপেলের উজ্জ্বলতা দ্বারা আলোকিত হল। আর এটা এত ঠান্ডা, যেন চাঁদের তৈরি। এটা তো কোনো ফলের মতো নয়, যেন মূল্যবান রত্ন। মধুরিমা হাত বাড়িয়ে বলল, আমার মনে হচ্ছে এটি কেবল স্বর্গের ফল। আমি দেখতে চাই এটা কেমন খেতে। শুভ্রা, সাধারণত লাজুক হলেও এই অতুলনীয় সৌন্দর্য দেখে নিজেকে ধরে রাখতে পারল না। সেও আপেলটির দিকে অপলক তাকিয়ে বিড়বিড় করল, এমন সুন্দর জিনিস কি খারাপ হতে পারে? একবার দেখলেই বা কী হবে? মীনাক্ষীর সব সতর্কবাণী তাদের কানে পৌঁছাল না। ফলটির আকর্ষণ এতটাই তীব্র ছিল যে তাদের মনে শুধু একটিই ইচ্ছা জাগল, এই রহস্যময় ফলের স্বাদ নেওয়া। তিলোত্তমা বলল, আমরা 4 জনই তো এতদূর এসেছি। এটি আমাদের 4 বোনের আবিষ্কার। আমরা 4 জনই এটি ভাগ করে খাব। রাজকন্যারা কখনো লুকিয়ে কিছু করে না। দীর্ঘ বিতর্ক ছাড়াই 4 বোন আপেলটি ভাগ করে নিল। প্রথমে মীনাক্ষী অনিচ্ছা সত্ত্বেও, যখন সে দেখল বাকি 3 বোন আপেলটিকে ভাগ করে নিতে প্রস্তুত, তখন সে তাদের দিকে তাকিয়ে সম্মতি দিল। সম্ভবত তার মনে হয়েছিল, সামান্য একটি কামড়েই বা কী হতে পারে। হয়তো সে চেয়েছিল তার বোনদের সাথে একসাথে এই মুহূর্তটি অনুভব করতে। 5 ঘুমন্ত রাজকন্যারা, প্রতিশোধের সূচনা। 4 বোন প্রায় একই সময়ে আপেলের রুবির মতো টুকরোগুলিতে কামড় বসাল। মিষ্টি এবং শীতল রস তাদের মুখে ছড়িয়ে পড়ল। সেই স্বাদ ছিল স্বর্গীয়, এমন সুস্বাদু যা তারা জীবনে কখনো কল্পনাও করেনি। কিন্তু সেই স্বর্গীয়তা স্থায়ী হল না। পরের মুহূর্তেই তাদের চোখে নেমে এলো এক গভীর ভারী আচ্ছন্নতা।
তাদের মনে হলো যেন হাজার বছরের পুরনো ঘুম তাদের চোখের পাতায় ভর করেছে। আপেলের মিষ্টি স্বাদ নিমেষে বদলে গেল এক তিক্ত, শীতল অনুভূতিতে, যেন তাদের আত্মা ধীরে ধীরে শরীর থেকে দূরে চলে যাচ্ছে। ঘুম আসছে, ফিসফিস করে বলল মধুরিমা। তার চঞ্চলতা নিমেষে শান্ত হয়ে গেল। তিলোত্তমার হাত থেকে আপেলের টুকরোটি পড়ে গেল, তার হাসি নিভে গেল। শুভ্রার মাথা পাথরের ওপর হেলে পড়ল, তার সুতোর কাজ অসম্পূর্ণ রয়ে গেল। আর মীনাক্ষী, যে শেষ পর্যন্ত প্রতিবাদ করতে চেয়েছিল, সে দেখল বনের আবছা আলো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। তার শেষ সচেতন চিন্তায় ভেসে এলো একটি করুণ, চাপা হাসি, যা গাছের ডালপালার আড়াল থেকে ভেসে আসছিল, যেন কোনো অশুভ আত্মা তাদের বিজয় উদযাপন করছে। 4 রাজকন্যা ছায়াচ্ছন্ন অরণ্যের গভীরে, জাদুকরী আপেলের বিষে আক্রান্ত হয়ে, একে অপরের পাশে পাথরের মতো নিথর হয়ে এক গভীর কাল ঘুম তলিয়ে গেল। তাদের শরীর ছিল জীবন্ত, কিন্তু তাদের আত্মা ছিল বন্দী। এটি ছিল দুষ্ট জাদুকরী এরিডনাস এর দীর্ঘ প্রতীক্ষিত প্রতিশোধের শুরু। পরবর্তী অধ্যায়ে আমরা জানতে পারব এরিডনাসের প্রতিশোধের গভীর ইতিহাস এবং কিভাবে রাজ্যের এক শুভাকাঙ্ক্ষী ছোট্ট বনপরী মিঠেলি এই ভয়াবহ ঘুমন্ত অবস্থা আবিষ্কার করে। পরবর্তী পর্ব দেখতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের পর্বটি দেখার জন্য। ধন্যবাদ।